डियर स्टूडेंट्स আমরা আজকে তোমাদের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু একদম সিলেক্টিভ কিছু কথা বলবো। আমার ভিডিওটা খুব বেশি লেংদি হবে না, তো হয়তো তোমাদের এরই মধ্যে আমি কিছু ভিডিও চ্যানেলও দেখছি যে তোমাদেরকে বিভ্রান্ত করার মতো অনেক কথা সেখানে বলা আছে। আমি ওইরকম বিভ্রান্তিমূলক কোনো ওই ধরনের কিছু কথা বলবো না। তবে তোমাদেরকে একটা জিনিস সাবধান করে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকগুলা ভিডিও দেখে সেখানে হুবহু পিডিএফ ফাইল দেওয়া আছে, সেগুলো দেখে দেখে তোমরা অন্ততপক্ষে আমার অ্যাসাইনমেন্টটা রেডি করবা না, এটা সবার প্রতি অনুরোধ রইল। আবার কিছু কিছু ভিডিওতে এমনও দেখেছি যে বারবার সাবধান করিয়ে দেওয়া হচ্ছে, বিয়ার ইন মাইন্ড তোমরা এইখানে 4 মার্কস পাবা না, 3 মার্কস পাবা, এটা না লিখলে 2 মার্কস পাবা। এই ধরনের কোনো কিছু বিভ্রান্তিমূলক আসলে তথ্য প্রচার, এটা মানে একজন টিচারের জন্য খুব বেশি ন্যাক্কারজনক কিছু মনে করি। আমি একজন টিচার হিসেবে, কলেজ টিচার হিসেবে আমি যেটা মনে করছি, হয়তো ইতিমধ্যে আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছি, সেখানে অযথা তোমাদেরকে মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো অনেকগুলো কথা বলা আছে। আমি স্পেশালি কাউকে মেনশন করে ওইভাবে বলছি না, কিন্তু তোমাদের মেইন যে জিনিসগুলো, মেইন কি পয়েন্ট যেগুলো, সেটা হচ্ছে তোমরা তো নিশ্চয়ই ইতিমধ্যে জানো আমাদের কেমিস্ট্রি রসায়নের প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্ট, সেটা গুণগত রসায়ন থেকে, এবং অ্যাসাইনমেন্টের আমার শিরোনাম যেটা, সেটা পরমাণুর মডেল এবং ইলেকট্রন বিন্যাস। তো এখানে আমি প্রথমেও এই আমাদের এই যে খাতা রেডির ব্যাপারে আমি ছোটোখাটো দিয়ে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে অনেক জায়গায় এরকম বলা আছে খাতাকে সুন্দর করার জন্য আমার চারদিকে বক্স আকারে মার্জিন করতে হবে। এটার কোনো দরকার নাই। আমার মার্জিন নর্মালি আমরা একটা খাতায়, আমি যদি একটা খাতা ওইভাবে নিয়ে দেখাই, যেমন দেখো, ধরো এইটা যদি একটা খাতা হয়, তাহলে আমার উপরে একটা মার্জিন এবং বাম পাশে একটা মার্জিন হলেই এনাফ, আর কিছু না। এবং সেটা তোমার মানে সাইন পেন দিয়ে নীল কালি, লাল কালি, এই জিনিসগুলোর কোনো দরকার নেই। তুমি নর্মালি যেটা স্কেলিং, অর্থাৎ স্কেল যেটা মার্জিন যেটা করবা, সেটা পেন্সিল দিয়ে করে আর ব্ল্যাক পেনটা ইউজ করো। এখানে আলাদা করে হাইলাইট করার জন্য আমি আলাদা আলাদা কালি ব্যবহার করার এখানে কোনো দরকার নাই। তারপরে যদি কেউ চিন্তা করো যে না, আমি নীল কালি অলরেডি ব্যবহার করে ফেলছি, তাহলে সেক্ষেত্রে এটা কাটাছেঁড়া করার দরকার নেই। এটা নীল কালি ব্যবহার করলে এটা যে খুব বেশি মানে গর্হিত কাজ হবে, অথবা টিচারদের মানে মার্কিংয়ের ব্যাপারে কোনো ধরনের হ্যাম্পার করবে, অথবা মার্কস কম দেবে, এরকম ব্যাপারগুলো না আসলে। তো সেই ক্ষেত্রে আমাদের অর্থাৎ নর্মাল মার্জিন হচ্ছে, আমি প্রতিটা পেজে যে মার্জিন যেটা করব সেটা বাম পাশে এবং উপরে, অর্থাৎ যাতে এই আকারে মার্জিনটা হয়, অর্থাৎ এইদিকে এবং এইদিকে, এবং মানে মাঝখানে এখানে লেখার মতো পর্যাপ্ত জায়গা থাকে, সেটাই। আর আরেকটা জিনিস হচ্ছে, অর্থাৎ আমার যখন মার্জিনটা হবে, মার্জিনটা মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা টিচাররা যখন মার্কিং করি, তাহলে খাতার যে লেখার মধ্যে যাতে মার্কিং না করে আমার মার্জিন যেটা আছে, মার্জিনের ভিতরে যাতে আমি কয়ের যে আনসার আছে সেটাতে 4-এর মধ্যে কত দিতে পারি, আবার ক্ষয়ের যে আনসার আছে সেখানে 4-এর মধ্যে কত দিতে পারি, সেই জিনিসগুলো যাতে মার্জিনের মধ্যে। এখন আমার চারপাশে মার্জিন করে এটা করার কোনো দরকার নাই, প্রথম কথা। তারপর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা, যে কেউ জিজ্ঞেস করছে আমরা কি উভয় পৃষ্ঠা লিখবো নাকি এক পৃষ্ঠা লিখব। দেখো, উভয় পৃষ্ঠা লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু উভয় পৃষ্ঠা লিখলে যেহেতু এটা একটা অ্যাসাইনমেন্ট, আমি সারা জীবনের জন্য আমার এইচএসসি, আমি তো বারবার অ্যাসাইনমেন্ট দিব না। অ্যাসাইনমেন্ট জীবনে দেখা যাবে যে একবারেই দিচ্ছি আমি, অর্থাৎ আমার ফার্স্ট পার্টের যে অ্যাসাইনমেন্টটা, সেটা তো আমি এমন না যে সুযোগ এটা আবার আসবে, আমি পরবর্তীতে আবার এটা দিব, সেটা না। অর্থাৎ আমি যখন উভয় পেজে লিখব, তখন দ্বিতীয় পেজে লেখার সময় তখন প্রথম পেজের লেখাগুলো দ্বিতীয় পেজে কিছুটা হয়তো মানে দেখায় যে লেখা এই পাশে হয়তো কেউ চেপে লিখে, তাহলে ওই পাশে উঠে যেতে পারে, তখন লেখাগুলো হয়তো একটু বিশ্রী দেখায়। কিন্তু তারপরও যাদের লেখা হয়তো ওই রকম যে না, আমি উভয় পেজ লিখলেও কোনো সমস্যা নেই, তবে এক পেজ করে লিখলেই সেটা দেখতে সুন্দর হয়। তাহলে সেক্ষেত্রে কমনলি আমার প্রতিটা পেজেই আমি লিখব, ভিতরের দিকে অংশটাতে লেখার দরকার নাই, ওইটা ব্ল্যাঙ্ক থাকবে। আর মার্জিনের যে ইয়েটা, সেটাতে আমাদের আচ্ছা, আরেকটা জিনিস এর মধ্যে মানে সবাই প্রশ্ন করছে যে আমরা কি প্রশ্ন তুলব কিনা। প্রশ্ন তোলার কোনো দরকার নাই। আমার এখানে আবার প্রত্যেকটা প্রশ্ন আমি যেটা
মানে নির্দেশকের যে অংশটা আছে সেটাই কিন্তু ফলো করবা। অনেকে আমি দু একটা ভিডিওতে এমনও দেখেছি যে সেখানে রাদারফোর্ড এবং বোরের মডেল দুইটাই মানে বর্ণনা দিয়ে আবার সেটার সীমাবদ্ধতা যা আছে বইতে মোটামুটি তা সবগুলো তুলে দিচ্ছে, কিন্তু আমার ফিক্সড কিন্তু বলা আছে। অর্থাৎ আমার এখানে বোরের পরমাণু মডেল সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করতে পারবো এখানে, মানে অর্থাৎ বোরের পরমাণু মডেলটা আমরা দিয়ে, কারণ বোরের পরমাণু মডেলও তো আর ছোটো মডেল না, সেটার 3টা স্বীকার্য আছে। 3টা স্বীকার্যের মধ্যে যেমন শক্তিস্তর বিষয়ক যে ধারণা সেটার কিছু অংশ লিখবা, তারপর এই যে কৌণিক ভরবেগ বিষয়ক যে মতবাদ বা ধারণা সেটারও আমার প্রায় 8-10টা লাইন আছে। তারপরে লাস্টে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক যে মতবাদ সেটাও। তো হয়তো দেখা যাচ্ছে এটা করতে করতে আমার 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা এমনিতেই হয়ে যাবে। এরপরে যখন আমরা এটার বোরের পরমাণু মডেল এর সীমাবদ্ধতা দিব, তখন কিন্তু সীমাবদ্ধতা আমার প্রায় 8-10টা পয়েন্ট ওইখানেও চলে আসছে। তো সুতরাং তোমার প্রত্যেকটা প্রশ্নে যেহেতু 4টা করে মার্কস, অর্থাৎ আমার এই যে বোরের পরমাণু মডেল সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা যেটা, সেটা এমন না যে আমি রাদারফোর্ড মডেল, বোরের মডেল যত মডেল আছে সবগুলো দিয়ে, কারণ এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে উক্ত মডেলটির সীমাবদ্ধতা, মডেলটির কথাটা বলা আছে। মডেলটির মানে এখানে কিন্তু আমার 2টা মডেল করতে হবে না, উল্লেখ করতে হবে না, আমাকে শুধু বোরের মডেলটাই কিন্তু উল্লেখ করা লাগবে। কারণ কোনো ইয়ের মধ্যে আমি এমন 2-1টা দেখছি যে মেডিকেলের স্টুডেন্ট হয়তো সেখানে ব্যাখ্যা যেটা দিচ্ছে সেখানে বলা আছে যে রাদারফোর্ডের মডেল, বোরের মডেল এই 2টা দিয়ে তারপরে সেটার মধ্যে মানে সাদৃশ্য বৈসাদৃশ্য এত কিছুর দরকার নাই। অর্থাৎ আমার টু দি পয়েন্ট আমরা আনসার করব। টু দি পয়েন্ট আনসার করতে গেলেও কিন্তু আমার কম হচ্ছে না, যে এখানে বারবার বলা হচ্ছে যে বিয়ার ইন মাইন্ড যে তুমি যদি এইভাবে না লেখো তোমার মার্কস কিন্তু 2 হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা মানে মূল কথা হচ্ছে আমার এই জিনিসগুলোর মধ্যে আমি এমন কোনো ইনফরমেশান দিব না যেটা আমি মুখস্থ দিব সেই ইনফরমেশানটা ভুল, সেরকম যেন না হয়। অর্থাৎ আমার ইনফরমেশানগুলো যেহেতু আমি বই থেকে দেখে দেখে সাজিয়ে লিখব, কিন্তু সেই সাজানোটা যেন আমার একদম হুবহু না হয়। অর্থাৎ আমি কোনো একটা পিডিএফ ফাইল পাইছি কোথাও থেকে, সেখানে যেন হুবহু কপি না করে দিই। কারণ একটা জিনিস কি, এই জিনিসটা তোমার সারা জীবনের জন্য কিন্তু একটা ডকুমেন্ট আকারে থেকে যাবে। এবং সেটা অর্থাৎ আমি যদি নিজে কোথাও দেখে দেখে লিখি, সেটা নিজের মনের মধ্যেও কিন্তু একটা শান্তি কখনোই পাবো না। যে আমার সব সময় থাকবে যে আমি ইন্টার পাস করছি, ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই, কিন্তু আমি দেখে দেখে লিখে হুবহু কপি করে লিখছি। হয়তো তুমি চিন্তা করতেছো আমি এমন জায়গা থেকে কপি করব জীবনে, মানে যার সাধ্য নাই। আসলে কপি তো না, এই অ্যাসাইনমেন্টটা তো এমনিতে দেখে দেখে লেখার জন্য কিন্তু বলা আছে। কারণ তুমি যেটা বাসায় লিখবা সেটা তো দেখে দেখেই বই থেকেই লিখবা, কিন্তু সেটা যেন অন্তত 8-10 জন, যে আমার এক বন্ধু লিখছে তার লেখাটা আমি হুবহু কপি করে, অথবা অমুক স্যারের মানে পিডিএফ ফাইলটা থেকে তুই পাইছিস আমাকে একটু দে, আমি ওইটা দেখে দেখে লিখবো, ওইভাবে লেখার কোনো দরকার নেই। তো সুতরাং বোরের পরমাণু মডেল সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা, এটা যদি আমি সাজিয়ে সুন্দর করে লিখতে পারি তাহলে সেখানে 4-এ 4ই পাবো। এবং দেখা যায় যে বেশিরভাগই আমার এইটুকু, অর্থাৎ মডেলের স্বীকার্য তো থাকবেই। কেউ তো এমন না যে আমি মডেলটি শুধু সীমাবদ্ধতা লিখে দিলাম, এরকম তো না। মডেলটা থাকবে, মডেলে কি কি মানে স্বীকার্য বলা আছে সেগুলো থাকবে, তারপরে সীমাবদ্ধতা সহ টোটাল ব্যাখ্যাটা করব। তো গেল একটা তারপর দ্বিতীয় যেটা আছে সেখানে দেওয়া আছে NLMS, কোয়ান্টাম সংখ্যাসমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। তার মানে আমাদের যখন চলে যাবে কয়ের আনসার শেষ, আমি আগেই বলছি প্রতিটা পেজে, অর্থাৎ আমার মানে এক একটা পেজে আমার এমনভাবে হবে, অর্থাৎ আমি যদি একটু করে এইভাবে দেখাই, যেমন আমার ধরো একটা পেজে এইখান থেকে স্টার্ট করলা, আমার এদিকে মার্জিন থাকবে, এই পেজটা শেষ করলাম, পরবর্তীতে আমার এই ভিতরের পেজে লেখার দরকার নেই, তার পরবর্তী আরেকটা পেজ। তাহলে এইভাবেই কিন্তু আনসারগুলো করতে হবে। এবং এখানে যদি দেখা যায় যে খুব বেশি কাটাছেঁড়া না হয় সেদিকে খেয়াল করবা। তুমি যেহেতু ধীরে সুস্থে লিখবা, কাটাছেঁড়া হওয়ার কথা না, তাহলে সেই ক্ষেত্রে আমার দ্বিতীয় যে প্রশ্নটা ক্ষয়ের উত্তর বা খ যদি দাও, ক্ষয়ের উত্তর মানে ওইভাবে এটা ক্ষয়ের উত্তর লিখে আবার সেটাকে সুন্দর করে নকশা করার এত কিছু দরকার নাই। খ এর উত্তর অথবা শুধু খ যদি রাখো তাহলে হবে NLMS। তার মানে এই জিনিসগুলো হয়তো সংক্ষেপে এখানে বলা আছে NLMS, কারণ আমরা জানি যে এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। N হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এগুলোর বর্ণনা এবং তাৎপর্য ব্যাখ্যা।
তার মানে প্রতিটার বর্ণনা এবং তাৎপর্য আমার যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যার যে তাৎপর্য সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার কক্ষপথের আকারকে নির্দেশ করে। তো এইটার সামান্য তাৎপর্য এবং কোনো মানে অনেক বইতে কিন্তু তাৎপর্য সহ সুন্দর করে লেখা আছে। তাহলে আমি প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্ণনা তার নিচে ছোট্ট করে একটা তাৎপর্য লিখব। একইভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে এল দিয়ে প্রকাশ করে সেটার মানে বর্ণনা এবং তাৎপর্য ছোট্ট করে ওইভাবে যদি আলাদা করে লিখি তাহলে আমার সুন্দর করে ওইখানে কিন্তু তোমাকে 4-এ 4 মার্কস দিবে। তো এইভাবে ক, খ এবং গ এর মধ্যে যেটা দেওয়া আছে সেটাও দেখো, এন এর মান যদি 3 হয় তাহলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতায় হিসাব। তাহলে সেটা আমরা কিভাবে করব? তখন আমরা একটা চার্টের মাধ্যমে ছকের মাধ্যমে সেটা দেখাবো এবং ছকের মধ্যে তোমার এমনভাবে আসতে হবে যে আমার এন এর মান যখন 3 হবে, অর্থাৎ এন এর মান 3, তখন আমার পাশে যে আমি ছকগুলা দিব সেখানে এন এর মান 3 হলে, অর্থাৎ এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে n = 3। এরপরে আমি সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য একটা ঘর যদি করি এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে l, তাহলে n এর মান 3 হলে l এর মান 0, 1, 2 তিনটা মান, এবং 0 হলে আমরা জানি যে সেটা s অরবিটাল, 1 হলে সেটা p অরবিটাল, 2 হলে সেটা d অরবিটাল। তাহলে সেটাও কিন্তু আমার ছকের মধ্যে চলে আসতেছে। এরপরে আমার মানে l এর মান যখন অর্থাৎ 0, তখন তার পাশে আবার m এর জন্য একটা ঘর থাকবে, তাহলে m এর মান তখন l এর মান 0 হলে m এর মান 0ই হবে। তাহলে সেটা অর্থাৎ অরবিটাল সংখ্যা, সেটা হচ্ছে m এর মান অর্থাৎ লিখে তার পাশে কিন্তু আমরা অরবিটাল সংখ্যা লিখতে পারবো। তাহলে m এর মান যদি অর্থাৎ যেমন l এর মান যদি 0 হয় তাহলে m এর মান 0, তার মানে l এর মান 0 অর্থাৎ s অরবিটালে একটা মাত্র সাব অরবিটাল বা উপশক্তি স্তর আছে। তো সেক্ষেত্রে অর্থাৎ l এর মান 0 হলে m এর শুধু একটা মান, অর্থাৎ অরবিটাল সংখ্যা হচ্ছে একটা। এরপরে l এর মান যখন 1, তখন m এর মান কিন্তু -1, 0, +1, এবং -1কে আমরা যদি ওইভাবে লিখি যে -1 এর পাশে px, তারপর 0-এর পাশে py এবং 1-এর পাশে pz, তাহলে px, py, pz সেটাও কিন্তু আমাদের চলে আসতেছে। অর্থাৎ আমাদের ছক আকারে, এটা যে কোনো বইতে আমি ভালো অনেকগুলো বইই তো আছে, আমি আলাদা করে মেনশন করলাম না, আমার ইন্টারমিডিয়েটের যে কোনো বইতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে n এর মান 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা, তাহলে মোট অরবিটাল সংখ্যা কিন্তু আমাদের চার্টের মধ্যে চলে আসতেছে এবং সেখানে মোট সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা এই যে n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 0, 1, 2, তাহলে আমি সংক্ষেপে এটা একটু লিখতেছি যে n এর মান যদি 3 হয়, l এর মান আমি এখানে লিখলাম 0, 1, 2, এবং 0 হইলেও সেটা s অরবিটাল, 1 হইলে p অরবিটাল এবং 2 হইলে d অরবিটাল, সেটা লিখলাম। এরপরে দেখো m এর মান তখন আমার এভাবে করতে পারে যে l এর মান যখন 0 তখন m এর মান শুধুই 0। তাহলে এখানে যদি আমি লিখি যে অরবিটাল সংখ্যা, তাহলে অরবিটাল সংখ্যা হবে এখানে একটা। তারপর যখন 1 মানে l এর মান যখন 1 তখন সেটা হবে -1, 0, +1, অর্থাৎ এইখানে আমরা ভিতরে লিখতে পারি এটা px, এটা py এবং এটা pz, যে তিনটা তার মধ্যে অর্থাৎ px, py, pz এখানে কিন্তু তিনটা মোট, তাহলে অরবিটাল সংখ্যা হবে আমাদের তিনটা। একইভাবে আমাদের l এর মান যখন 2 হবে তখন আমাদের এখানে হবে -2, -1, 0, +1, +2, তার মানে এই মানগুলোকে তখন আমি এটাকে dxy, এটা dyz, এটা dzx, এটা dx² y², এটা dz², 5টা যদি লিখি এবং সেখানে অরবিটাল সংখ্যা 5টা, তাহলে দেখা যাচ্ছে আমাদের চার্টের একদম নিচে এসে টোটাল অরবিটাল সংখ্যার মান 5, 3, 8, 1, 9টা অরবিটাল, আর সেখানে s এর মান আমাদের প্রত্যেকটার জন্য +আপ -আপ, এটা তিনটার জন্য +আপ -আপ, +আপ -আপ করে 3 × 2 = 6টা +আপ। পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের টোটাল এই তৃতীয় শক্তি স্তরে এখানে 3s2, 3p6 এবং 3d10, তার মানে অর্থাৎ আমাদের টোটাল 18টা ইলেকট্রন এখানে চলে আসতেছে। তাহলে এইভাবে কিন্তু চার্ট আকারে দিলে আমার সবগুলা জিনিস কভার করে, অর্থাৎ n এর মান 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা, তাহলে টোটাল অরবিটাল সংখ্যাটা আসতেছে, এবং মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আমার s এর টোটাল মান থেকেও আসতেছে, আবার 3s2, 3p6, 3d10, অর্থাৎ আমাদের তৃতীয় শক্তি স্তরে যে 18টা ইলেকট্রন সেটাও কিন্তু চলে আসতেছে। তাহলে এইভাবে যদি লিখি তাহলে আমার ফুল মার্কস আমি পাবোই। এখানে মানে ভয় ধরিয়ে দেওয়ার মতো কোনো কিছু নাই যে আমি এটার না লিখলে আমাকে মার্কস দেবে না, আমার 1 মার্কস কেটে যাবে, এইভাবে কিছুই না। সুতরাং
তোমরা একদম ঠান্ডা মাথায় আমরা যেইভাবে হয়তো মানে আমি যেই ইনফরমেশনটা তোমাদেরকে বারবার দিচ্ছি সেটা হচ্ছে যাতে ভুল জিনিস তুমি উপস্থাপন না করো। অনেকে ওভার কনফিডেন্স হয়ে না এটা সম্পর্কে আমি খুব ভালো জানি, আমার একদম দেখতে হবে না, আমি নিজে নিজে ইয়ে করতে পারবো, তারপরও মানে যাদের ওই ধরনের কনফিডেন্স আছে তারা লিখতে পারো। কিন্তু যাদের মানে কনফিডেন্সের অভাব আছে যে না আমি দেখে না দেখে অথবা মুখস্থ যদি লিখি আমার একটা কোথাও ভুল হইতে পারে, সেই জিনিস যেন না হয়, ভুল যাতে না হয়, কিন্তু সেটা হুবহু কপি করে আমার অমুক বন্ধু তমুক বন্ধু কীভাবে লিখছে সেটা যেন তোমরা না করো। দেখো মানে এইখানে তোমাদের কিন্তু এই সিস্টেমটা অর্থাৎ আমার এই সিস্টেমগুলো যদি ফলো করো তাহলে সেখানে 4-এর মধ্যে 4ই দিবে, এখানে 3 দিবে, 2 দিবে, 1 দিবে, তোমাদের মার্কস কাটা যাবে। এই ধরনের জিনিসগুলো খুব মানে বিভ্রান্তিকর কতগুলো কথাবার্তা। তো সেই জিনিসগুলো আমি বারবারই তোমাদেরকে মানে কর্ণপাত না করার জন্য অনুরোধ করছি। এখানে তোমরা আশা করি ফুল মার্কসই সবাই পাবে। তারপর চতুর্থত যেটা আমাদের 4 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা অব্যবনীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক। কোনো একটা জায়গায় কিন্তু আমার এর আগের অংশে লেখা আছে যে অর্থাৎ আমি এই অধ্যায়ে অব্যবনীতি, হুন্ডের নীতি, পলের বর্জনীতি ইত্যাদি মানে ইয়ে করতে পারবো। পলের বর্জনীতি যেটা লেখা আছে এখানে কিন্তু আমার পলের বর্জনীতি উল্লেখ করতে বলে নাই, আমাকে বলা আছে অব্যবনীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক, অর্থাৎ ওই দুইটা নীতি উল্লেখ করে আমরা পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। তাহলে এখানে আবার কিছু কিছু মানে ভিডিও চ্যানেল আমি এটা দেখছি যে পটাশিয়ামের জন্য একবার অব্যবনীতি আবার একবার হুন্ডের নীতি প্রয়োগ করে আলাদা আলাদা করে দেখানো, ওইভাবেও কোনো দরকার নাই। আমি চাইলে পটাশিয়ামের জন্য যদি লিখি যে পটাশিয়ামের জন্য অব্যবনীতির আলোকে ইলেকট্রন বিন্যাস এরকম আর হুন্ডের নীতির আলোকে ইলেকট্রন বিন্যাস এরকম, চাইলে তুমি ওইভাবে লিখতে পারো। কারণ যেমন দেখো আমি পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা এইভাবে করি, ধরো আমার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 তারপরে 3s2 3p6 লিখে আমরা জানি 4s1, অর্থাৎ এটা হচ্ছে নর্মালি আমাদের মানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এটা হুন্ডের নীতির আলোকে দেখাই, অর্থাৎ এটা অব্যবনীতির মানে অনুসরণ করে কিন্তু করা হয়েছে, কারণ আমাদের এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 এর পরে আমরা জানি যে 3d10 না এসে 4s1 আসে, কারণ 3p6 এবং 4s1-এর মধ্যে না 3d এবং 4s এর মধ্যে 4s এর শক্তি কম, সেটা অব্যবনীতি ফলো করে কিন্তু সেটা হয়। এবং সেই হিসাবে হুন্ডের নীতির আলোকে সেটা নিচে দেখানো হলো, লিখে আমি ওইভাবে করতে পারি যে আমার এটা হচ্ছে বক্স পদ্ধতিতে দেখানো হল হুন্ডের নীতির আলোকে। তখন আমি এখানে 1s2-তে 2টা ইলেকট্রন, তারপরে 2s2-তে যে 2টা ইলেকট্রন আছে সেই 2টা এইভাবে দেখালাম। একইভাবে 2p6-এর যে ইলেকট্রনগুলো আছে তার মানে 2p6-এ আমার 6টা ইলেকট্রন আমি চাইলে এইভাবে, অর্থাৎ এইটা দেওয়ার পরে যে হুন্ডের নীতির আলোকে বক্স পদ্ধতিতে নিচে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো, চাইলে তুমি ওইভাবে করতে পারো। কিন্তু আমি পটাশিয়াম একবার মানে অব্যবনীতির আলোকে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্মরূপ, আবার হুন্ডের নীতির আলোকে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্মরূপ, আলাদা আলাদা করে ওইভাবে ইয়ে করার দরকার নাই। অর্থাৎ এই জিনিসগুলা মূলত আমরা এই প্রশ্নের আনসারগুলো ঠিকমতো উপস্থাপন করতে পারছি কিনা সেটাই হচ্ছে মূল ব্যাপার। এইখানে আমার মানে বিভ্রান্তিকর কিছু কিন্তু নাই। অর্থাৎ আমরা তাহলে এই একইভাবে আমার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে তারপরে আমার আগে তো অব্যবনীতি এবং হুন্ডের নীতি আমি উল্লেখ করব, পয়েন্ট আকারে উল্লেখ করব যে অব্যবনীতি নিম্নরূপ। আমরা জানি কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রনসমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে গমন করবে। এবং অব্যব একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ নিচ থেকে তৈরি করা। এবং আমরা এই যে অব্যব নীতি সাধারণত ইলেকট্রন বিন্যাস করি n+l এর নীতির আলোকে, সেই কথাগুলো লিখতে হবে, সেই কথাগুলো তো আমরা লিখবই। তারপরে যাই আমরা যখন ফাইনালি পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব, তখন সেই ক্ষেত্রে কেন ইলেকট্রন বিন্যাসটা, যেমন আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 3p6 4s1 3d5 হয়, কারণ 4s1 3d5 কেন, কারণ সেক্ষেত্রে কিন্তু অব্যবনীতির ব্যতিক্রম হয়। এবং ব্যতিক্রমটা কেন হয় সেটা ডি অরবিটালের স্থিতিশীলতা অর্জনের জন্য, ডি অরবিটালটা স্থিতিশীল হইতে চাই। এবং সেই ক্ষেত্রে আমার ডি অরবিটাল যখন বক্স আকারে লিখব তখন কিন্তু আমার 3d5-এর 5টা যে মানে অরবিটাল আছে একটা একমুখী স্পিনের ইলেকট্রনগুলো দেখিয়ে তারপরে কিন্তু সেটা দেখাইতে হবে। তাহলে টোটাল জিনিসটা হচ্ছে আমাদের এই, অর্থাৎ যে কোনো প্রশ্নের উত্তরটা আমার টু দি পয়েন্ট আনসার যদি এইভাবে করি তাহলে সেখানে তোমাকে
মার্কস কাটার কোনো সুযোগ নাই। এবং এখানে ওই জিনিসটা খুবই বিভ্রান্তিকর যে আমাকে মানে ওইটা না লিখলে আমাকে 4-এ 3 দিবে মনে হয়, ওইটা না লিখলে আমাকে 4-এ 2 দিবে মনে হয়। এই জিনিসগুলো খুবই বিভ্রান্তিকর। তোমরা যাই লিখো সুন্দর করে উপস্থাপন করবা, যেন আমাদের এই যে নির্দেশকের যে অংশটা আছে সেটার কোনো জিনিস যাতে বাদ না যায়। অর্থাৎ আমার বরের 15 মডেল দিচ্ছে, বরের 15 মডেলটা উল্লেখ করব এবং তার সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা, তাহলে সীমাবদ্ধতা থাকবে এবং তার ব্যাখ্যাটাও থাকবে। একইভাবে আমাদের এই যে NLMS অর্থাৎ এগুলা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যা কিছু আছে, সহকারী কোয়ান্টাম, কিছু কিছু বইতে তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে হয়তো 2-3 পৃষ্ঠা, মানে মেইন বইয়ের 2-3 পৃষ্ঠা আছে, কিন্তু চাইলে কি তুমি অতগুলো লিখবা? অতগুলো লেখার কোনো দরকার নাই। আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মেইন যে জিনিসটা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা কী দিয়ে প্রকাশ করা হয় এবং প্রথম শক্তি স্তরকে কে, ক্যাপিটাল কে, দ্বিতীয় শক্তি স্তরকে ক্যাপিটাল L, M, N এইভাবে ক্যাপিটাল ইয়ে দিয়ে প্রকাশ করে, সেই জিনিসগুলো জাস্ট ব্যাখ্যা এবং বর্ণনা। তারপরে কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে অরবিটালের, আমি একটা ভিডিওতে দেখছি সেই ডি অরবিটাল, PX, PY, PZ অরবিটালের চিত্র দিয়ে এখানে আঁকার ওই রকম কোনো দরকার নাই। কারণ আমার এখানে শুধু মানে বিভ্রান্তিকর কোনো জিনিস এখানে উপস্থাপন করার কোনো দরকার নেই। কারণ তোমাদেরকে কিন্তু শুধু এইটুকু নিয়ে চিন্তা করলে হবে না। আমার সামনে ভবিষ্যতে আমার অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমার যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে। আমার অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, সবগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে হবে না। অর্থাৎ প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যাতে টু দি পয়েন্ট রিলেভেন্ট হয়, ইররিলেভেন্ট কিছু না, এবং সেটা আমাকে একটার জন্য 4 মার্কসের জন্য আমার 4 পৃষ্ঠা লিখতে হবে এরকম কোনো কথা নাই। আবার তুমি যদি চিন্তা করো আমি দেখে লিখবো, 4 পৃষ্ঠা লিখলে 5 পৃষ্ঠা লিখলে সমস্যা কী? সমস্যার ব্যাপার না। এখানে ব্যাপার হচ্ছে টিচাররা যখন খাতা কাটবে, খাতা কাটারও তো একটা ইয়ে আছে, যেখানে আমি একটা স্টুডেন্টকে তার 4 মার্কস দেওয়ার জন্য আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা 8-10 পৃষ্ঠা অনবরত খালি দেখেই যাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু টিচারদের মনের মধ্যে কিছুটা বিরক্তি মানে উদ্বেগ হয় যে সে দেখে পুরো বইটাই কপি করে দিছে। এভাবে তো লেখার দরকার নেই, কারণ আমাকে তো টু দি পয়েন্ট রিলেভেন্ট কিছু জিনিস করার জন্য কিন্তু বলা আছে। কোনো কোচিং সেন্টারের ভাইয়ারা কিংবা মানে কিছু ভিডিও চ্যানেল যেগুলা শুধুমাত্র মানে তাদের প্রচার এবং প্রসারের জন্য মানে এত বেশি নেস্টি করে ফেলছে যে আমি মানে PDF ফাইল দিয়ে দিব, PDF ফাইলটা মানে যারা লাইভে আছো তারাই কেবল পাবে, অথবা যারা আমার ইয়েতে ভর্তি হয়েছে তারাই পাবে। এই ধরনের ইয়েগুলো আসলে মানে কোনোভাবেই কাম্য না, অন্তত একজন টিচারের কাছে সেটা আমরা অন্তত কোনোভাবে এক্সপেক্ট করি না। চাইলে তো আমিও মানে ওইভাবে আমার সবগুলা দিয়ে মানে স্টুডেন্টদের জন্য উপস্থাপন করে দিতে পারতাম, কিন্তু সেটা কখনোই একজন টিচার একজন স্টুডেন্টকে ওইভাবে মানে ইয়ে করে ফেলতে পারে না, মানে চাইলে মানে এরকম অথর্ব করে রাখতে পারে না। কারণ আমি যদি চাই যে সবগুলো ওদেরকে দেখিয়ে দিলাম হুবহু ওরা তাই লিখলো, সেটা কখনোই একজন টিচারের ইনস্ট্রাকশন হতে পারে না, প্রকৃত যদি টিচার হয়। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, এর মধ্যে আমারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো ভুল ত্রুটি থাকলে তোমরা স্টুডেন্ট হিসেবে, আমার সন্তান তুল্য স্টুডেন্ট হিসেবে তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা নতুন কোনো অ্যাসাইনমেন্ট যখন দিবে তখন আমি একইভাবে সেটা আলোচনা করব। আজ এই পর্যন্তই। বেস্ট অফ লাক। খোদা হাফেজ।